চরম প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো এত সক্ষমতার পরও কেন বাড়ছে না বিদ্যুৎ উৎপাদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চরম প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা। রাজনৈতিকভাবে শেখ হাসিনা ভালো নেই বললে পাঠক দ্বিধায় পড়ে যেতে পারেন। 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের অঘোষিত সম্রাজ্ঞীর কন্যা ও পারিষদ সহ আনন্দ ফুর্তির কথা উল্লেখ করে তারা প্রতিবাদও করতে পারেন, কিন্তু জেনে রাখুন ফ্যাসিস্ট সরকার আসলে যথেষ্ট প্রতিকূলতার মধ্যে পড়েছে। বহুল আলোচিত সেতু উদ্বোধনের দৃশ্যই বিবেচনায় নেওয়া যাক। যে সেতু নিয়ে গত 14 বছরে প্রায় 3 কোটি খবর বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে, উদ্বোধনের 7 দিন আগে থেকে সরকারি নির্দেশে সেই 2013 সালের গণজাগরণ মঞ্চের মতো 24 ঘন্টা গোলাম মিডিয়ায় প্রচার চলেছে যে সেতুর দক্ষিণ পাড়ের জেলাগুলোকে দেশের জনগণ আওয়ামী বেল্ট হিসেবেই জানে। সেই সেতুর মহা সমারোহে উদ্বোধনের দিনে শেষ পর্যন্ত হাজির হলো মাত্র 1010 মানুষ। কেউ বলেন তার চেয়েও নাকি কম। আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরা নাকি দাবি করেছিলেন অন্তত 10 লাখ মানুষ অনুষ্ঠানে হাজির হবে। উদ্বোধনের একদিন আগে এক গোলাম মিডিয়ায় খবর দিয়েছিল যে শুধু বরিশাল থেকে লঞ্চে 30,000 মানুষ পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো সেই লোক ভর্তি লঞ্চগুলো কোথায় হাওয়া হয়ে গেল? নাকি তারা সব পদ্মা সেতুর কথা বলে সুন্দরবনে বেড়াতে গেছে? এমনকি শরীয়তপুরের বিনা ভোটের 3 এমপি পর্যন্ত করোনার উছিলায় গড় হাজির থাকলেন। একটি সেতু নিয়ে অতি প্রচারে জনমনে যার পরনাই বিরক্তি উৎপাদন এবং ফ্যাসিস্ট সরকারের চরম অজনপ্রিয়তার কারণে উদ্বোধন অনুষ্ঠান এভাবে ফেল মেরেছে। শেখ হাসিনার গণবিচ্ছিন্নতা প্রমাণের জন্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের চিত্র এক অকাট্য সাক্ষ্য। আরও গুরুত্বপূর্ণ কথা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রদূতরা কেন সদল বলে সেদিন গড় হাজির ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র কেন এবং কিভাবে 2008 সালে ইন্ডিয়ার সাথে মিলে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল সে সম্পর্কে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় একাধিকবার লিখেছি। এমনকি আমার সর্বশেষ সম্পাদকীয়তেও দক্ষিণ এশিয়ার ওয়াশিংটনের রাজনৈতিক ভুলের বিষয়ে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। আজ আর সেসবের পুনরাবৃত্তি করছি না, শুধু এটুকু উল্লেখ করতে চাই যে দিল্লি, বেইজিং এবং ওয়াশিংটনকে একসঙ্গে সন্তুষ্ট রাখার কৌশল আর কাজ করছে না। আন্তর্জাতিক রাজনীতিতে যে দেবতা যে বরে তুষ্ট, জাতীয় চাণক্য নীতি দীর্ঘদিনের জন্য চালানো কঠিন। ভূ রাজনীতিতে বৃহৎ শক্তির দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই দ্বন্দ্বকে আরও প্রকট করেছে। শেখ হাসিনার শ্যাম রাখি না কুল রাখি সিদ্ধান্তের সময় এবার উপনীত হয়েছে। তার হাতে সময় খুব বেশি নাই। 2023 সালে আরও একবার একতরফা নির্বাচনের খায়েশ বেইজিং এবং দিল্লি মেনে নিলেও ওয়াশিংটন মানবে না বলেই আমার ধারণা। পশ্চিমা স্যাংশন কাকে বলে তার কিছুই বাংলাদেশ এখনো দেখে নাই। বেনজির মার্কা গুটি কয়েক খুনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা মামুলি 1 নম্বর বিপদ সংকেত মাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে আরও কি কি করতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এবার সতর্ক করছি। আগেই বলে রাখছি, বাইডেন প্রশাসন এমন কোনো পথে এগোবে কিনা সে সম্পর্কে আমার কোনো রকম ধারণা নাই। তারা কি করতে পারে আমি কেবল ক্রমানুসারে সেই দিকে ইঙ্গিত করছি। 1. নিষেধাজ্ঞা প্রাপ্ত অপরাধীদের সংখ্যা বৃদ্ধি। 2. নিষেধাজ্ঞার প্রসার বৃদ্ধি। 3. অন্যান্য পশ্চিমা জোট যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিরোধী নিষেধাজ্ঞায় যোগদান। 4. জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা। 5. বাংলাদেশের অন্যান্য সরকারি সংস্থা যেমন আমলা, বিচার বিভাগ ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। 6. বাণিজ্যিক নিষেধাজ্ঞা। 7. মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিচার। উপরের তালিকার পদক্ষেপগুলোর মধ্যে কয় নম্বর পর্যন্ত গেলে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন হবে সেটা নির্ধারণের ভার আমি বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর ওপর ছেড়ে দিলাম। পারিবারিকভাবেও যে শেখ হাসিনার শান্তিতে নাই সেটাও পদ্মা সেতুর উদ্বোধনের দিনে জনগণের দৃষ্টি হয়তো এড়িয়ে যায় নাই। জনগণের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন উত্থাপন করছি। শেখ মুজিবের কথিত স্বপ্ন পদ্মা সেতু বাস্তবায়ন অনুষ্ঠানে হাসিনা পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় উপস্থিত হতে পারলেন না কেন?
তাহলে কি আমরা ধরে নেব যে তিনিও মার্কিন সরকারের কোনো প্রকার বাধ্যবাধকতার মধ্যে আছেন? শেখ মুজিবের অপর মেয়ে এবং তার পুত্র কন্যারা হাজির হলেন না কেন? রাজ পরিবারের দুই বোনের মধ্যে ক্ষমতা ও দুর্নীতির টাকা পয়সার ভাগাভাগি নিয়ে রেষারেষির যে সমস্ত গুজব বাজারে শোনা যায়, সেটাই কি অনুপস্থিতির কারণ? শেখ হাসিনার মেয়ে পুতুল সাথে থাকলো, কিন্তু তার স্বামী কোথায়? হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পুতুলের স্বামীর আমিরাতে বন্দি থাকার গুজবও কি তাহলে গুজব নয়? একসময়ের প্রবল ক্ষমতাধর বেআই ইঞ্জিনিয়ার মোশাররফকেও আশেপাশে দেখা গেল না। ফরিদপুরের সন্তান, সাবেক মন্ত্রী এবং হাসিনার বেআই হয়েও তার অনুপস্থিতিও চোখে পড়ার মতো, নাকি মন্ত্রিত্বের সাথে পারিবারিক সম্পর্কও সাবেক হয়ে গিয়েছে? এত প্রশ্নের জবাব আম জনতার জানার সুযোগ না থাকলেও ক্ষমতাসীন পরিবারের নানাবিধ সমস্যা নিয়ে বোধহয় আর কোনো সমস্যা নেই। মহাসমারোহে সেতু উদ্বোধনের মাধ্যমে প্রচণ্ড দাম্ভিক শেখ হাসিনা তার একচ্ছত্র ক্ষমতা বিশ্বের কাছে প্রদর্শন করতে চেয়েছিলেন, অথচ ব্যর্থ অনুষ্ঠানের জাঁকজমক ছাপিয়ে তার প্রতিকূল পরিস্থিতি যেন দেশবাসীর কাছে অধিকতর দৃশ্যমান হলো। বিশ্বের সকল স্বৈর শাসকই ভুলে যান যে আল্লাহ সর্বোত্তম কৌশলী। এত সক্ষমতার পরও কেন বাড়ছে না বিদ্যুৎ উৎপাদন? দেশে প্রায় 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও টেনে টুনে 14,500 মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছে না। ফলে 15,500 থেকে 17,000 মেগাওয়াটের মধ্যে ওঠানামা করা চাহিদা পূরণ করতে গিয়ে গড়ে 1,500 মেগাওয়াটের ঘাটতিতে পড়েছে দেশ। সঞ্চালন লাইনের দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের ভারসাম্যপূর্ণ বন্টনও সম্ভব হচ্ছে না। এপ্রিলে দেশ জুড়ে তীব্র খরতাপ শুরু হওয়ার পর বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ব্যবস্থাপনা করতে গিয়ে দেশের কিছু অঞ্চলে 10 থেকে 12 ঘন্টারও লোডশেডিং করতে হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, আর্থিক টানাপোড়েনের কারণে এ খাতে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ভর্তুকির অর্থ ছাড় ঢিল হয়ে গেছে। ফলে আর্থিক ব্যবস্থাপনার স্তরে স্তরে জমছে বকেয়া। বেশি মূল্যে কেনা বিদ্যুৎ গ্রাহকের কাছে কম মূল্যে পৌঁছাতে গিয়ে এখন অনেকটা রেশনিং করে উৎপাদন ও বন্টনের ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন তারা। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, ভর্তুকির চাপ কমাতে সরকার বিদ্যুতের মূল্য বাড়ানো ও উৎপাদন সীমিত রাখার কৌশল নিয়েছে। ফলে গরমের মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ার এখন লোডশেডিংও বেশি দিতে হচ্ছে। গত বছরের হিসাব অনুযায়ী ভারত থেকে আমদানি করা বিদ্যুতের ইউনিট প্রতি খরচ হচ্ছে 7 টাকা 83 পয়সা। দেশে উৎপাদিত বিভিন্ন মূল্যের বিদ্যুতের গড় মূল্য ইউনিট প্রতি কম বেশি 12 টাকা। আর বিতরণ কোম্পানিগুলোর কাছে পিবিডি পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে 7 টাকা 4 পয়সা। এসব করতে গিয়ে প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকার ঘাটতি সৃষ্টি হচ্ছে, যা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভর্তুকি হিসেবে পরিশোধ করার কথা। কিন্তু সম্প্রতি ভর্তুকি খরচ করার ক্ষেত্রে সংকোচন নীতি অবলম্বন করছে সরকার। উৎপাদন বন্টন পরিস্থিতি: গত 30 এপ্রিল রাত 9টার সময় দেশে বিদ্যুতের উৎপাদন 16,477 মেগাওয়াটের নতুন মাইল ফলক স্পর্শ করে, কিন্তু চাহিদা 17,000 মেগাওয়াট থাকায় তখনও 500 মেগাওয়াটের লোডশেডিং চলছিল। সঞ্চালন কোম্পানি পিজিসিবির গত 25 থেকে 30 এপ্রিল তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 25 এপ্রিল 15,384 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 14,388 মেগাওয়াট। ফলে ওই দিন ঘাটতি ছিল প্রায় 1,000 মেগাওয়াট। পরদিন 26 এপ্রিল 14,730 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 14,018 মেগাওয়াট। কিন্তু দেশের সব এলাকায় লোডশেডিং এর সমবন্টন হচ্ছে না। ফলে কোনো কোনো এলাকায় বিদ্যুতের যাওয়া আসা বেশ কম, কোথাও কোথাও মানুষ অতিষ্ঠ, কোথাও দিনে 1 ঘন্টা, আবার কোথাও 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং এর তথ্যও মিলছে। তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত জেলাগুলোর মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, নীলফামারী অঞ্চলে লোডশেডিং পরিস্থিতি গত বছরের তুলনায় উন্নতির কথা জানাচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে বৃহত্তর ময়মনসিংহ, নোয়াখালী ও কুমিল্লার কিছু অঞ্চলে অসহনীয় পরিস্থিতির কথা আসছে। এমনও হচ্ছে একই জেলায় কোথাও তেমন সংকট নেই, কোথাও আবার বিদ্যুতের আসা যাওয়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। উৎপাদনে স্থবিরতা: এই মুহূর্তে বেসরকারি খাতে 83টি বিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা 10,750 মেগাওয়াট। বেসরকারি পর্যায়ে ডিজেল ও ফার্নেস ওয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 44টি, যেগুলোর উৎপাদন ক্ষমতা 4,694 মেগাওয়াট।
বেসরকারি পর্যায়ে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 28টি, যেগুলোর সক্ষমতা 4019 মেগাওয়াট। সর্বোচ্চ চাহিদার এই সময়ে এইসব বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতার প্রায় অর্ধেকই এখন অব্যবহৃত হয়ে পড়ে আছে। সরকারি বেসরকারি মিলিয়ে বর্তমানে জ্বালানির ধরন অনুযায়ী তেল ভিত্তিক কেন্দ্রগুলোর 6356 মেগাওয়াট, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎ কেন্দ্র ছাড়া অন্যান্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর 5028 মেগাওয়াট ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর 11114 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে। গত 6 মে রাতে পিজিসিবির পরিসংখ্যান থেকে জানা যায়, রাত 9টায় সর্বোচ্চ উৎপাদনকালীন সময়ে চাহিদা ছিল ঘন্টা প্রতি 14,400 মেগাওয়াট আর উৎপাদন হয়েছে 14,335 মেগাওয়াট। গত 6 মে রাতে পিজিসিবির পরিসংখ্যান থেকে জানা যায়, রাত 9টায় সর্বোচ্চ উৎপাদনকালীন সময়ে চাহিদা ছিল ঘন্টা প্রতি 14,400 মেগাওয়াট আর উৎপাদন হয়েছে 14,353 মেগাওয়াট। এই সময় 45 মেগাওয়াটের ঘাটতি দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।